হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স রেডিয়ান। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্লাস ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিছু প্রয়োজনীয় জিকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি। তো অলরেডি আমি তোমাদের জন্য 12টা পর্ব আপলোড করে ফেলেছি। তো যারা আগের পর্বগুলি দেখোনি, তখন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। আজকে হচ্ছে পর্ব নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর পর্ব আজকে আমরা শুরু করছি। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 26। অলরেডি এর আগের পর্বে 25 পর্যন্ত আলোচনা হয়েছে, তাই আজকে 26 এর থেকে আলোচনা শুরু হচ্ছে। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে খুব পপুলার কোশ্চেন, প্রায় এই কোশ্চেনটাকে আসতে দেখা যায় পরীক্ষার মধ্যে। তো বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। আচ্ছা, তোমরা মনে রাখবে অশ্বঘোষ ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ। পরের প্রশ্নটা খুব ট্রিকি কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 27। ইলতুৎমিশের পর দিল্লি সিংহাসনে কে বসেন? বেশিরভাগ স্টুডেন্ট যে উত্তরটা করবে সেটা হচ্ছেন সুলতানা রাজিয়া। বললো যে ইলতুৎমিশের পর দিল্লি সিংহাসনে সুলতানা রাজিয়া বসেন, কিন্তু এই উত্তরটা করলে তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে ভুল। ইলতুৎমিশের পর দিল্লি সিংহাসনে বসেন রুকউদ্দিন ফিরোজ। তিনি দিল্লির সিংহাসনে বসেন। তারপরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 23। কৃষ্ণদেব রায়, এটা কৃষ্ণ হবে, এটা হয়ে যাবে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? দেখো, কৃষ্ণদেব রায় তিনি তলুপ বংশের রাজা ছিলেন। তোমরা এক্সট্রাভাবে মনে রাখবে যে কৃষ্ণদেব রায় বিভিন্ন ধরনের খেতাব উপার্জন করেছিলেন। কি কি সেই খেতাব? যেমন মরু রায়রা গন্ডা, অন্ধ্রভোজা, কন্নড় রাজ্য, রাম রমনা, এই খেতাবগুলি তিনি উপার্জন করেছিলেন। আর কোন বংশের রাজা? তিনি তলুপ বংশের রাজা। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 29। রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন কে? রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি, এখানে মীরাবাই, রবিদাস, কবির আর তুকারাম রয়েছে। তো তাদের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন কবির। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 30। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠিত হয় 1886 খ্রিস্টাব্দে। দেখো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 31। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? মনে রাখবে 1819 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন খানদেশ দখল করে, কোন জায়গাটার নাম বলছি? খানদেশ। 1819 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন খানদেশ দখল করে, তখন সেই ভিল তারা ভয় পেয়ে যায়, ভিল উপজাতির মানুষেরা ভয় পেয়ে যায়। কেন কি? তাদের মনে সন্দেহ জাগে ইংরেজরা বোধহয় তাদের জমি থেকে উচ্ছেদ করে দেবে, এর ফলে তাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে, ফলে তারা না খেতে পেয়ে তাদের সমস্যা তৈরি হবে।
ঠিক এই কারণে 1819 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা খানদেশ দখল করে তখন ভিলদের অন্যতম নেতা শিউরামের নেতৃত্বে বিদ্রোহ চলে প্রায় 2 বছর ধরে। এটাই হচ্ছে ভিল বিদ্রোহ। এটা কোথায় ঘটেছিল? এটা কিন্তু খানদেশে ঘটেছিল। এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে খানদেশ। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশে। এখানে আরেকটা অপশন হতো, অপশন নাম্বার ডি, সেখানে আমি খানদেশ লিখে নাই, এখানে কোনো কারণে টাইপিং এর মধ্যে মিস্টেক হয়ে গেছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, ব্যারাকপুরের 34তম দেশীয় বাহিনীর সিপাহী মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ করেছিলেন? দেখো, মঙ্গল পাণ্ডে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম বিএনআই। বিএনআই মানে হচ্ছে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। বিএনআই যে সৈন্যদল ছিল অর্থাৎ রেজিমেন্ট, সেই রেজিমেন্টের সেপাই ছিল কিন্তু মঙ্গল পাণ্ডে। তিনি বিদ্রোহ করেছিলেন 29শে মার্চ 1857। এখন আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 33, মেকলে মিনিট বিষয়ে কোন তথ্য বা তথ্যগুলি সঠিক? এটি চিরাচরিত ভারতীয় শিক্ষার তুলনায় পাশ্চাত্যের বিজ্ঞানসম্মত সাহিত্যিকে অধিক গুরুত্ব দেয়। একদম ঠিক, কারণ মেকলে মিনিটে এটাই বলা হয়েছে যে তারা বিজ্ঞানসম্মত সাহিত্যিক চর্চায় বেশি গুরুত্ব দিতেন ভারতীয় চিরাচরিত যে শিক্ষা ছিল তার থেকে। এটি স্কুল কলেজ শিক্ষাদানের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার কথা বলে। হ্যাঁ, একদম, মানে যে ভাষায় শিক্ষা দিতে লাগবে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় শিক্ষা দিতে লাগবে, সেটা কিন্তু মেকলে মিনিটের বিষয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু ঠিক। বি অপশনে যদি আমরা চলে যাই, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি রয়েছে এটি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্বের সমর্থন করে। একদম, এটা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্বের সমর্থন করে। 3 নাম্বার, এটি একাধিক এলিমেন্টারি স্কুলের সূচনা ঘটায়। একদম ঠিক, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 1, 2, 3 তিনটাই মেকলে মিনিট বিষয়ে সঠিক উত্তর। কাজেই এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরোক্ত সবকটি। দেখো তার পরের প্রশ্ন কি রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় বা দীর্ঘ অস্থিটির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। আর মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস, যেটা কানের মধ্যে থাকে। সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস আর সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35, আর্সেনিক এক প্রকার। দেখো, আর্সেনিকের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই কিন্তু রয়েছে। অর্থাৎ যেহেতু ধাতু অধাতু উভয়ের ধর্মই আর্সেনিকের মধ্যে বর্তমান, তার জন্য আর্সেনিক হয়ে যাবে ধাতুকল্প। পরের প্রশ্ন সায়েন্স থেকে রয়েছে, যখন আপতন কোণ দুটি মাধ্যমের সংকট কোণের সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত হয়? কোশ্চেনে বলেছে আপতন কোণ সংকট কোণের মানের চেয়ে কি হবে? সংকট কোণের মানের সমান হবে, তখন প্রতিসরণ কোণের মান কত হবে? ব্যাপারটা হচ্ছে অনেকটাই এরকম, ধরো উপরে
এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ তল। যদি আলোক রশ্মি সংকট কোণে এসে আপতিত হয়, তো সেক্ষেত্রে প্রতিসৃত যে রশ্মি, সেই প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে, এই কোণটা সেক্ষেত্রে হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ যখন আপতন কোণের মান মাধ্যম দুটি সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরণ কোণের মান হয়ে যায় 90 ডিগ্রি। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এর জন্য। দেখো, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার জন্য দায়ী হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান বলতে বোঝায় তরল তার বহিস্থ যে পৃষ্ঠ রয়েছে, সেই বহিস্থ পৃষ্ঠের আকার সর্বনিম্ন করার জন্য, ক্ষেত্রফল সর্বনিম্ন করার জন্য সবসময় চেষ্টা করে, এটাকে বলা হবে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্য মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। তো যাই হোক, বৃষ্টির ফোঁটা যে গোলাকার হয় তার পিছনে মেইন কারণ হচ্ছে পৃষ্ঠটান। কেন? যখন বৃষ্টির ফোঁটা গোলাকার হবে, তো সেক্ষেত্রে বৃষ্টির ফোঁটার পৃষ্ঠের যে ক্ষেত্রফল, সে পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। আর পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হওয়া মানেই এই বিষয়টাকে পৃষ্ঠটান বলে। তার জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পৃষ্ঠটান। তারপরে প্রশ্ন, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, এটা কাজ করো, এটা 1 ডিগ্রি করে দাও। 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপকে বলা হয় তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা বলা হবে। পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায়। কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ, এটা পাঠ হবে, থার্মোমিটারের পাঠ একই থাকে? তো সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব -40 ডিগ্রিতে ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই থাকে। তো সেটা তোমরা বের করতে পারো কোন ফর্মুলাকে কাজে লাগিয়ে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তোমরা কি করবে, এখানে এই C এর জায়গায় তোমাদের পুট করতে লাগবে x, আবার f এর জায়গায় তোমরা পুট করবে x। ক্যালকুলেশন করবে, দেখবে যে x এর ভ্যালু চলে আসছে -40 ডিগ্রি। অর্থাৎ -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ সেম হয়ে যায়। দেখো কোশ্চেন নাম্বার 40, নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়? দেখো, কম্পিউটার আর টেলিফোনের মধ্যে সংযোগ ঘটাবে মডেম। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, এ থিম অফ বিউটি ইজ এ জয় ফর এভার উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছেন জন কিটসের। কিটস হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন?
দেখো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি লিখেছেন প্রথমত নেলসন ম্যান্ডেলা। রাইটারের নাম হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে কোন দেশের হয়ে যাবেন? তিনি হয়ে যাবেন সাউথ আফ্রিকা। কোথাকার হয়ে যাবেন? তিনি হয়ে যাবেন সাউথ আফ্রিকার। তো এখানে অপশন আমি দিই নাই, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি নিয়ে হয়ে যাবে তোমাদের সাউথ আফ্রিকা। কেন কি এই বইটা লিখেছেন নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন। জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছেন? জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছেন ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং। দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44, ডক্টর এম এস শুভলক্ষ্মী বা শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? এম এস শুভলক্ষ্মী বা শুভলক্ষ্মী তিনি বিখ্যাত কণ্ঠ সঙ্গীতের জন্য। কিসের জন্য বিখ্যাত? কণ্ঠ সঙ্গীত। উত্তর হয়ে যাবে কণ্ঠ সঙ্গীত। তিনি কণ্ঠ সঙ্গীতের জন্য বিখ্যাত। কণ্ঠ সঙ্গীত। পরের কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45, এই অভিনেতাকে ছোট নবাবও বলা হয়। তিনি একজন অভিনেতা, তাকে ছোট নবাবও বলা হয়। এর পিতা, যার সম্পর্কে বলা হচ্ছে তার পিতা একজন ক্রিকেট খেলোয়াড়। তাহলে ইনি কে? ইনি কে হয়ে যাবেন? শাহরুখ খানের বাবা নিশ্চয়ই ক্রিকেট খেলোয়াড় নন, সলমান খানেরও না, আমির খানেরও না। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সৈফ আলী খান। ইনি একজন অভিনেতা, ইনাকে ছোট নবাবও বলা হয়। ইনার যে পিতা তিনি হচ্ছেন একজন ক্রিকেট খেলোয়াড়। আজকের দিনের জন্য লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের? ভাওয়াইয়া লোকগীতি মেইনলি কোচবিহার জেলার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে তোমাদের কি ধরনের আরও ভিডিও চাই, কি কতগুলো করে কোশ্চেন তোমাদের প্রয়োজন। তোমাদের যা কোয়ারি সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। বন্ধুদের সাথে শেয়ার করো যতটা সম্ভব তোমাদের পক্ষে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।